আপনি ভয় না পেয়ে যা বলার নির্ভয়ে বলুন। আমরা কেউ আপনার ক্ষতি করব না। আমরা সবাই আইনের লোক। আমার উপরে আস্থা রাখুন। সিআইডি অফিসার তাজউদ্দিন আহমেদ কথাগুলো বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন দোকানি মাহফুজ আলীর দিকে। মাহফুজ আলীর চোখে মুখে গভীর ভয়, কপালে ঘামের ফোঁটা। তাজউদ্দিন সাহেব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে আশ্বস্ত করলেন দোকানি মাহফুজ আলীকে। কিন্তু ভয়ার্ত মাহফুজ আলী আপত্তি জানিয়ে বলল, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু জানি না। আপনি বলছেন এই নাম্বারটা আপনি চেনেন না, কখনো ফ্লেক্সি লোড করেননি, তাই তো? মাহফুজ আলী আবারও একই ব্যাখ্যা দিয়ে তাজউদ্দিন সাহেবকে বললেন, স্যার, আমি একজন দোকানি মানুষ। আমার কাছে রোজ কত মানুষ আসে রিচার্জ করতে। এত মানুষের ভিড়ে আমি আপনার দেওয়া নাম্বারটা তথ্য কিভাবে দেব? তাও 1 বছর আগের তথ্য চাইছেন আপনারা। 1 বছর আগে কত মানুষই তো আমার কাছ থেকে ফ্লেক্সি লোড করেছে। এখন আমি এত মানুষের কথা কিভাবে মনে রাখবো স্যার? খুব কৌশলে দোকানি মাহফুজ আলী তাজউদ্দিন সাহেবকে উত্তরটা দিলেন। সিআইডি অফিসার তাজউদ্দিন আহমেদ একজন চতুর মানুষ। পেশাগত চতুরতা ওনার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। আসামি দেখে তার অঙ্গভঙ্গি বলে দিতে সক্ষম, কে সত্য বলছে আর কি মিথ্যা। মূলত এই চতুরতার জন্যই তাদেরকে বিশেষভাবে সিআইডি পোস্টে রাখা হয়। তাজউদ্দিন সাহেবের কাছে দোকানি মাহফুজ আলীর কথাটা যুক্তিসঙ্গত মনে হলেও আপাতত তিনি বিশ্বাস করতে পারছেন না। আসামি নিজেকে বাঁচাতে এমন কত যুক্তিই দেখায়, কিন্তু আসামির সব যুক্তি মেনে না নেওয়াটা হলো ওনার পেশাগত অভিজ্ঞতা। তাছাড়া ওনারা খবর পেয়েই এখানে এসেছে। অপরিচিত মেয়েটির নাম্বারে লোকেশন এই দোকানেও পাওয়া গেছে। সেই সুবাদে মাহফুজ আলীও সন্দেহের তালিকায় যুক্ত। তাই তাজউদ্দিন সাহেব শান্ত ভঙ্গিতে খানিকটা হুমকি দিয়ে বললেন, দেখুন মাহফুজ সাহেব, আমাদেরকে আপনার সাধারণ লোক মনে হতে পারে, তবে আমরা কিন্তু সাধারণ কেউ নয়, সিআইডির লোক। এখানে আমরা বিশেষ কিছু তদন্তের জন্য এসেছি, আপনার কোনো ক্ষতি করতে নয়। তবে যদি আমরা আমাদের সঠিক তথ্য না পাই, তাহলে অবশ্যই আপনাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। তখন নিশ্চয়ই আপনার ভালো লাগবে না বিষয়টা। অফিসার তাজউদ্দিনের শান্ত স্বরের হুমকিতে ভয় দেখা গেল মাহফুজ আলীর মাঝে। তিনি খানিকটা কাচুমাচু করতে অফিসার তাজউদ্দিন সাহেব পুনরায় মাহফুজ আলীকে আশ্বস্ত করে বললেন, যা বলার নির্ভয়ে বলুন। মাহফুজ সাহেব, আমরা কেউ আপনার ক্ষতি করব না। আইনের উপরে বিশ্বাস রাখুন, সঠিক তথ্য দিয়ে আমাদের পাশে থাকুন। আমাকে জেলে দিবেন না তো স্যার? না, দেব না, বিশ্বাস রাখুন। অফিসারের আশ্বস্ত পেয়ে খানিকটা সময় নিয়ে মাহফুজ আলীর থমথমে মুখে বলতে শুরু করলেন, স্যার, একই নাম্বারের খোঁজে আমার কাছে 1 বছর আগে আরও বেশ কিছু মানুষ এসেছিল। আমাকে তখন আপনাদের মতোই এমনভাবে প্রশ্ন করেছিল। দোকানে যখন আমার এক কর্মচারী ছেলে ছিল, ছেলেটি এই নাম্বারটার বিষয়ে তেমন করে কিছু জানতো না বলে সেদিন কিছু বলতে পারেনি লোকগুলোকে। এই জন্য লোকগুলো আমার দোকান সহ আমার কর্মচারী ছেলেটাকেও বেশ মারধর করত। খবর পেয়ে আমি দোকানে দৌড়ে এসে দেখি আমার দোকানের সব কিছু ততক্ষণে ভেঙে চুরে কর্মচারী ছেলেটাকেও আটকে রেখেছিল ওই গুন্ডা টাইপের মানুষগুলো। আমি আসাতে আমাকেও জব্দ করে জিজ্ঞেস করে এই নাম্বারের মালিকের খোঁজ দিতে। সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম স্যার। নিজেদের জীবন বাঁচাতে ফ্লেক্সিলোটির হিসাবের খাতা ঘেটে মেয়েটির সন্ধান করি। যদিও মেয়েটিকে আমি কখনো দেখিনি, সবসময় কালো বোরখা, লম্বা হিজাব, মুখের নিকাব আর হাতে পায়ে মোজা পরে আসতো আমার দোকানে। মেয়েটিকে আমি সব সময় পর্দাশীল অবস্থায় দেখেছি, তবে মাঝে মধ্যে মেয়েটি রাত 10টার পরেও আসতো আমার দোকানে রিচার্জ করতে। নিয়মিত কাস্টমার ছিল বলে আমিও মেয়েটির পোশাক আশাকেই চিনে ফেলতাম। তারপরে একদিন মেয়েটিকে এমনি তার নাম ঠিকানা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেদিন মেয়েটি আমাকে তার নাম পরিচয় দেয়নি, শুধু বলেছিল মেয়েটির নাম পরিচয় দিলে নাকি আমি বিপদে পড়ে যাব। কী বিপদে পড়ব সেটা সেদিন বুঝিনি, তবে মেয়েটিকে আমার কাছে বেশ অন্যরকম লাগলো। সবসময় মেয়েটি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করত, যেন সে কারোর থেকে পালিয়ে বেড়াচ্ছে এমন মনে হতো। এই ধরনের মেয়ে আমি কখনো দেখিনি স্যার, তবে
মেয়েটি খুব মিষ্টি স্বরেই কথা বলতো। যেহেতু মেয়েটি আমার নিয়মিত কাস্টমার ছিল, তাই মেয়েটিকে আমি স্বাভাবিকভাবেই চিনতে চাইতাম এই এলাকার কার মেয়ে সে। তবে মেয়েটি কার বাড়িতে থাকতো সেটা জানতাম না। কিন্তু একদিন দেখলাম মেয়েটির সঙ্গে আরও একটি মেয়ে রাত 11টার সময় আমার দোকানে ফ্লেক্সি লোড করতে আসে। এত রাতে সচরাচর কোনো মেয়ে মানুষ আমার দোকানে ফ্লেক্সি লোড করতে আসে না। ওদের দেখে আমি খানিকটা অবাক হই। তারপরে মেয়েটিকে কৌতূহল নিয়ে প্রশ্ন করতে চাই, মেয়েটি বাড়ি আমার দোকানের আশেপাশেই কোথাও কি না? মেয়েটি বলেছিল, জি আঙ্কেল। কৌতূহলী হয়ে আমি তখন মেয়েটির নাম জিজ্ঞাসাও করি। মেয়েটি খুব স্বাভাবিকভাবেই জানায় ওর নাম অপরিচিতা। নামটা আমার কেন জানি সেদিন বিশ্বাস হয়নি স্যার। তারপরে আমি এই নামে মেয়েটির নাম্বার আমার ফোন বুকে লিখে নিলাম। তারপরও একদিন আপনাদের মতোই কিছু মানুষ এসে আমার দোকানপাট ভাঙচুর করে এই অপরিচিতা মেয়েটির সন্ধান চায়। আমি মেয়েটির সঠিক সন্ধান দিতে পারিনি বলে তারাও আমাকেও খুব মারধর করে। এই জন্য আমি টানা 1 মাস হাসপাতালে ছিলাম। এখন আবার একই নাম্বারের খোঁজে 1 বছর পর আপনারা এসেছেন। আমি সত্যি বলছি স্যার, ফ্লেক্সিলোডের বাইরে মেয়েটিকে আমি আজও চিনি না। আমাকে বিশ্বাস করুন। আপনি যে তখন বললেন অপরিচিতা মেয়েটির সঙ্গে আরও একটি মেয়ে এসেছিল সেদিন, ওই মেয়েটিকে আপনি চেনেন? মুখ দেখেছেন? না স্যার, চিনি না। দুজনেই বোরখা পরা ছিল, মুখটাও নেকাবে ঢাকা ছিল, তাই দেখিনি। মাহফুজ আলীর কথায় খানিকটা সন্দিহান পোষণ করে অফিসার ফের বললেন, একটা মানুষ টানা 6 মাস আপনার নিয়মিত কাস্টমার ছিল আর আপনি তার সম্পর্কে কিছুই জানেন না বলছেন? বিষয়টা অবিশ্বাস্য না মাহফুজ সাহেব? ভয়ার্ত মুখে জড়সড় মাহফুজ আলী উত্তর দিয়ে বললেন, আমি সত্যি বলছি স্যার, মেয়েটি কখনো আমাকে নিজের পরিচয় দেয়নি। যদিও আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উত্তর পাইনি মেয়েটির থেকে। আমি সত্যি জানি না মেয়েটি কে ছিল স্যার। যদি জানতাম তাহলে অবশ্যই আপনাদের এতক্ষণে বলে দিতাম, কারণ একই নাম্বারের জন্য বারবার হেনস্থ হতে ভয় পাচ্ছি। আমাকে ক্ষমা করুন স্যার, আমি আর কিছু জানি না। দোকানি মাহফুজ আলীর কথা অফিসার তাজউদ্দিন সাহেবের বিশ্বাস হলো কি না জানা নেই, তবে তেমনি হুট করেই উঠে দাঁড়ালেন। দোকান হতে বেরিয়ে যেতে যেতে মাহফুজ আলীর থেকে বিদায় নিয়ে বললেন, আজ চলি তাহলে মাহফুজ সাহেব, আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। অফিসার তাজউদ্দিন আহমেদ বেরিয়ে যেতেই ওনার পেছন পেছন হাসিব সহ 7-8 জন পুলিশ বেরোলো দোকান থেকে। এতক্ষণ সবার উপস্থিতি মাহফুজ আলীর দোকানেই ছিল। ঢাকা থেকে রংপুর জেলায় রাতেই উপস্থিত হয় মারিতরা। তথ্য অনুযায়ী জানা যায় অপরিচিতা এই মাহফুজ আলীর দোকান থেকেই ফ্লেক্সি লোড করত। আর সেই অনুযায়ী তাজউদ্দিন সাহেব এতক্ষণ মাহফুজ আলীর জবানবন্দি নিচ্ছিল। হাসিব এতক্ষণ অফিসারের পাশাপাশি দাঁড়িয়ে দোকানদার মাহফুজ আলীর কথাগুলো রেকর্ড করছিল মারিতকে শোনানোর জন্য। মারিত তার সঙ্গে এসেছে, তবে এই মুহূর্তে গাড়িতে বসে, এখনও আসেনি। হাসিব এতক্ষণে অফিসারের পাশাপাশি দাঁড়িয়ে দোকানদার মাহফুজ আলীর কথাগুলো রেকর্ড করছিল মারিতকে শোনানোর জন্য। মারিত তাদের সঙ্গে এসেছে, তবে সে এই মুহূর্তে গাড়িতে বসে, এখানে আসেনি। গোপনীয়তা রক্ষা করতে চাইছে। তবে সঙ্গে সঙ্গে অবশ্য রংপুর সদর থানা পুলিশ নিয়ে এসেছে মারিত। কোনো এলাকায় পুলিশের সাহায্য ছাড়া হুট করেই সেই এলাকায় তদন্ত করা যায় না, এতে নানান ঝামেলা সৃষ্টি হয়। তাছাড়া মারিদের কারোর সন্ধান চাই, আর সেটা পুলিশের সাহায্য ছাড়া অসম্ভব। মারিদ নিজেও তার সঙ্গে করে 2 জন সিআইডি অফিসারকে নিয়ে এসেছে ঢাকা থেকে, এবং সকলে নিরাপত্তার কথা চিন্তা করে বেশ কয়েকজন বডিগার্ডও এনেছে সে। আজকাল মারিদের উপরে হামলা হচ্ছে হুটহাট, সেই জন্য মারিদকে না চাইতেও নিরাপত্তার জন্য বডিগার্ড রাখতে হচ্ছে।
অফিসার তাজউদ্দিন সাহেব দোকান থেকে বাইরে বেরিয়ে সামনে এলেন। তিনি গাড়ি করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। পরপর 3টে গাড়ি একত্রে সারিবদ্ধ হয়ে আছে। প্রথম গাড়িটি পুলিশের জিপ, দ্বিতীয় মারিদের, আর তৃতীয়টি মারিদের বডিগার্ডের। পোশাকধারী বডিগার্ডগুলো বন্দুক হাতে মারিদের গাড়ির চারপাশে দাঁড়িয়ে। অফিসার পুলিশের জিপ পেরিয়ে মারিদের গাড়ির সামনে যেতেই একজন দেহরক্ষী বডিগার্ড গাড়ির পিছনের দরজা খুলে দিতে তিনি উঠে বসলেন। গাড়ির দরজা ভেতর থেকে টেনে বন্ধ করে মারিদের দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা জটিল বলে মনে হচ্ছে আলতাফ সাহেব। দোকানি মাহফুজ আলীর জবানবন্দিতে এইটুকু দেখে বুঝলাম। আমাদের আগেও নাকি কারা মেয়েটির খোঁজে মাহফুজ আলীর কাছে এসেছিল। মেয়েটির সম্পর্কে সঠিক তথ্য না পাওয়ায় মাহফুজ আলী সহ তার কর্মচারীকে মারধর করে তার দোকানও ভাঙচুর করে। গম্ভীর মারিদ মাহফুজ আলীর বিষয়ে মনোযোগ হন। সে সরাসরি অপরিচিতার তথ্য চেয়ে প্রশ্ন করে বলে, মেয়েটির কোনো তথ্য পেয়েছেন? আপাতত মেয়েটির তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে মাহফুজ আলীর বলেছেন তিনি মেয়েটির সম্পর্কে কিছু জানেন না, আর আপনি সেটা বিশ্বাস করেছেন? মারিদের কথায় ততক্ষণে গাড়ির সামনে সিটে উঠে বসল হাসিব। হাতের ফোনটার রেকর্ড অপশন চালু করে মারিদের দিকে সেটি এগিয়ে দিয়ে বলল, স্যার, এখানে অফিসার আর মাহফুজ আলীর কথোপকথনের রেকর্ড আছে, আপনি এটা একবার শুনুন। মারিদ সময় নিয়ে রেকর্ডটা শুনল। মাহফুজ আলীর কথায় সূত্র ধরে মারিদের হঠাৎ অতীতের ঘটনা মনে পড়ল। ঠিক এইভাবেই একজন অপরিচিতা মারিদকে রাত 11টার ফোন দিয়েছিল। মারিদ তার ব্যস্ততার মাঝেও অপরিচিতার ফোনের অপেক্ষায় ছিল। কাল অপরিচিতা বলেছিল সে কাল সেদিন রাতে অপরিচিতার কল এসেছিল প্রায় 11টার পর। মারিদ অপরিচিতার কল কেটে সে কল ব্যাক করে। অপরিচিতা মারিদের কল রিসিভ করতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আজ মনে হয় কল দিতে আমার একটু দেরি হয়ে গেছে, তাই না? মারিদ সালামের উত্তর দিয়ে বলল, জি একটা। কোথায় আপনি? আমি বাসায় উঠেছি। বাসায় উঠেছি মানে এত রাত্রে কোথায় গিয়েছিলেন? এই তো একটু ফ্লেক্সের দোকানে গিয়েছিলাম রিচার্জ করতে। এত রাতে রিচার্জ করতে একা চলে গেছেন? একা একা? আমি তো একা যাইনি, সঙ্গে একটা কাজিন বোন আছে। তাছাড়া দোকানটা আমাদের এক পরিচিত আঙ্কেলের, আমি সব সময় ওনার থেকে রিচার্জ করি। আঙ্কেল বিশ্বস্ত মানুষ। আমাদের বিল্ডিংয়ের আশেপাশেই দোকানটা, আর আপনি চিন্তা করবেন না। অপরিচিতার কথায় মারিদ সেদিন আপত্তি জানিয়ে বলেছিল, বিশ্বস্ত হলেও আমি আপনার এত রাতে বাইরে গিয়ে রিচার্জ করার প্রয়োজন দেখছি না। অপরিচিতা, আপনার ফোনে সামান্য রিচার্জ করার সামর্থ্য আমার আছে। তাছাড়া ফোন তো আমি আপনাকে দিই, তাহলে আপনার বাইরে গিয়ে রিচার্জ করার প্রয়োজনটা কি? আপনার সামর্থ্য থাকলেই যে আমাকে আপনার হাত থেকে নিতে হবে এমনটা তো নয় ব্যবসায়ী সাহেব। আমি মানুষটা ছোট হলেও কিন্তু আমার আত্মসম্মানটা বেশ প্রকট। তাছাড়া আপনার জীবনে আমার জায়গাটা খুব নড়বড়ে। সেদিন আপনার উপরে আমার ব্যক্তিগত অধিকার থাকবে। সেদিন খুব অধিকার দেখিয়ে আপনার থেকে সব কিছুই নেব ইনশাল্লাহ। আপাতত ততদিন না হয় সব কিছু তোলা থাক। আর আমার ফোনের ব্যালেন্স একেবারেই শেষ হয়ে গিয়েছিল, তাই আপনাকে সামান্য মিস কল পর্যন্ত করতে পারছিলাম না। জানি আপনি আমার ফোন না পেয়ে কল দেবেন না, সেই জন্য আমার একটা কাজিন বোনকে দিয়ে সবার অগোচরে বাসা থেকে বের হয়েছিলাম রিচার্জ করতে। এখন আপনি চিন্তা করবেন না, আমি হেফাজতেই আছি। তবে যদি কোনো দিন আমার ফোন পাওয়া বন্ধ হয়ে যায়, তবে নিজ দায়িত্বে মনকে
নিজ দায়িত্বে আমার খোঁজ নিয়ে নেবেন, কেমন? স্যার, স্যার শুনছেন? মারিত বিরক্তির চোখ খুলে তাকালো হাসিবের দিকে। হাসিব সামনের সিট থেকে উকি মেরে পিছন ফিরে মারিতের দিকে তাকিয়ে। পাশাপাশি বসা অফিসার তাজউদ্দিনও মারিতের দিকে একই কৌতূহলী ভঙ্গিতে তাকিয়ে আছে। হাসিবের কল রেকর্ড শুনতে শুনতে মারিত সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে অতীতে ডুবে যায়। হাসিবের ডাকে সে পরিস্থিতিতে ফিরে হাসিবের ডাকে সে সম্মতিতে ফিরে আসে। মারিত শান্ত দৃষ্টিতে হাসিব ও অফিসারের কৌতূহলী দৃষ্টি দেখে সোজা হয়ে বসল। ডান হাতে কপালের এক পাশ চুলকে হাসিব উদ্দেশ্যে বলে উঠল, যা তো হাসিব, দোকানদার মাহফুজ আলীকে গাড়িতে ধরে নিয়ে আয়, আমি কথা বলবো। জি স্যার। হাসিব মারিতকে তৎক্ষণাৎ সম্মতি দিয়ে চলে গেল। মারিতের পাশাপাশি সিটে বসে থাকা তাজউদ্দিন সাহেব খানিকটা সন্দিহান পোষণ করে মারিত থেকে জানতে চাইলেন, আলতাফ সাহেব কোনো সমস্যা? অফিসারের কথায় মারিত সোজা সাপটা উত্তর দিয়ে জানায়, দোকানদার মাহফুজ আলী আপনাকে মিথ্যে ইনফরমেশন দিয়েছে অফিসার। সে অপরিচিতা মেয়েটিকে পূর্ব থেকেই চেনে। অপেক্ষা করুন, সত্যিটা জানতে পারবেন। মারিদের কথায় অফিসার চুপ করে রইল। মাহফুজ আলীর মিথ্যা বলছে এইটা তাজউদ্দিন সাহেবেরও মনে হয়েছে। হয়তো মাহফুজ আলী কিছু লুকানোর চেষ্টা করছে। এবার দেখা যাক কী লুকাতে চাইছে। মারিদের অপেক্ষার মাঝেই কয়েক মিনিটের ভেতরে মাহফুজ আলীকে নিয়ে ফিরল হাসিব। গাড়ির সামনের সিট খুলে মাহফুজ আলীকে গাড়িতে বসিয়ে হাসিব বাইরে দাঁড়ালো গাড়ির দরজা লাগিয়ে। ভয়ার্ত মাহফুজ আলী অফিসারের পাশাপাশি মারিতকে দেখেই খানিকটা ভয়ে জড়সড় হলেন। ওনারকে পুনরায় কেন ডাকা হয়েছে তা জানে না মাহফুজ আলী। তাছাড়া তিনি মাস্ক পরিহিত মারিতকে দেখে মনে হচ্ছে চেনেন না। মারিত অস্ফুটিত আলীকে মারিত মাহফুজ আলীকে সরাসরি অপরিচিতা প্রসঙ্গে প্রশ্ন করে বলল, দেখুন মাহফুজ সাহেব, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেই পছন্দ করি না, সরাসরি পয়েন্টে আসি। আমি জানি আপনি অপরিচিতা মেয়েটিকে চেনেন। সে কোন বাড়ির মেয়ে এই লোকেশনও আপনার জানা আছে। আমার যতটুকু মনে পড়ে অপরিচিতা আপনাকে আঙ্কেল বলে সম্বোধন করত, রাইট? গাড়ির এসির মধ্যেও বয়স্ক মাহফুজ আলীকে ঘামতে দেখা গেল। ওনার ভয়ার্ত মুখটা আরও চুপসে গেল মারিদের কথা ভেবে। তখন তিনি অফিসারকে যা জবানবন্দি দিয়েছিল সেই সবটাই সত্য ছিল। শুধু অপরিচিতা মেয়েটি কোন বাড়ির ছিল এই বিষয়টা তিনি লুকিয়েছিলেন। আর ওনার এটা লুকানোর পিছনেও যথেষ্ট কারণ আছে। কিন্তু এখন মারিদের তীক্ষ্ণ প্রশ্নে তিনি সত্যিটা গোপন রাখতে হিমশিম খাচ্ছে। যদিও তিনি আমতা আমতা করে কথা ঘোরাতে চেয়ে মারিদকে বলে, আসলে স্যার আমি মেয়েটির মুখ কখনো দেখিনি, সেই জন্য। মাহফুজ আলীকে বলতে না দিয়ে মারিদ আবার তীক্ষ্ণ প্রশ্ন করল, আমি জানি আপনি আমার অপরিচিতার মুখ কখনো দেখেননি, এই বিষয়ে আমি অবগত। আপনি শুধু আমাকে সত্যিটা জানান। আপনার মিথ্যা তথ্য শুনতে আমি আগ্রহী নই। মারিদের আমার অপরিচিতা কথাটাতে মাহফুজ আলীর ভয়ার্ত হলো। তিনি বুঝতে পারলেন অপরিচিতা মেয়েটির অপরিচিতা মেয়েটি মারিদের পূর্ব পরিচিত কেউ। স্যার, আপনি চেনেন অপরিচিতা মেয়েটিকে? আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন। আমি না চিনলে অবশ্যই আপনাকে এত লোক লাগিয়ে খুঁজে বের করতাম না। মারিদের শক্ত গলায় মধ্যে মাহফুজ আলীর ভয়ার্ত মুখে বলতে লাগলো, আসলে স্যার অপরিচিতা মেয়েটির খোঁজে আমার কাছে 1 বছর আগে বেশ কিছু মানুষ এসেছিল। আপনি হয়তো শুনেছেন আমাকে তারা মারধর করে আমার দোকানপাট ভেঙেছে। আসলে মেয়েটি কে আমি আজও সঠিকভাবে জানি না স্যার। মেয়েটির মুখ আমি কখনো দেখিনি। তবে সেদিন রাতে
11টার সময় আমার দোকানে অপরিচিতা যে মেয়েটি এসেছিল, সেই মেয়েটিকে আমি চিনতাম স্যার। মেয়েটি এই এলাকায় মারুফ সাহেবের বড় মেয়ে তানিয়া ছিল। ক্লাস শেষ হওয়ার পর মেয়েটি এই এলাকার মারুফ সাহেবের বড় মেয়ে তানিয়া ছিল। ক্লাস 9 শেষ করে ট্রেনে উঠব সময় আমার দোকানের আশেপাশে বন্ডিং বিল্ডিং হওয়ার প্রায়ই আমার দোকানে তানিয়া মেয়েটি আসতো মালামাল ক্রয় করতে। সেই জন্য আমি তানিয়াকে চিনতাম। আমার ফোনের রিচার্জের সঙ্গে মুদিমালেরও দোকানটাও চালাই স্যার। সেই জন্য তানিয়া পরিবার আমার নিয়মিত কাস্টমার ছিল। সেইভাবে আমি ওই অপরিচিত মেয়েটিকে চিনতাম। ফারুক সাহেবের মেয়ে তানিয়া আমার ভাতিজি লাগে। তানিয়া একদিন বলেছিল অপরিচিতা ওর দূর সম্পর্কের মামাতো বোন হয়। ব্যাস, এইটুকু আমি অপরিচিতা মেয়েটির সম্পর্কে জানি স্যার। এর থেকে বেশি অপরিচিতার সম্পর্কে আমার জানা নেই। সত্যি বলছি স্যার। আমি তখন এই কথাটাই অফিসার স্যারকে লুকিয়েছিলাম। এতে আমার কোনো দোষ নেই। আমাকে আপনারা জেলে দেবেন না স্যার, দয়া করুন। আমি একজন গরিব মানুষ, পেটের দায়ে এই এলাকায় বউ বাচ্চা নিয়ে থাকি। মারুফ সাহেবের বিল্ডিং কোনটা মাহফুজ সাহেব? আমাদের ওদের বাসায় নিয়ে চলুন। ওপাশ থেকে মাহফুজ আলীকে প্রশ্নটা করলেন তাজউদ্দিন সাহেব। অথচ মাহফুজ আলী এর কিছু তিক্ত সত্য জানিয়ে বলল, স্যার ওরা তো কেউ আর এই এলাকায় থাকে না। যেদিন আমার দোকানে হামলা হয়েছিল সেদিন মারুফ বাড়িতেও নাকি ওই অপরিচিত লোকগুলোর সাথে হামলা করেছিল। প্রাণের ভয়ে মারুফ সাহেবের পরিবার পরের দিনই এলাকা ছেড়ে চলে যায় অন্য শহরে। তবে শুনছিলাম লোকগুলো নাকি অপরিচিতা মেয়েটিকে মারুফ সাহেবের বাড়িতে পায়নি। অপরিচিতার বাবা নাকি হামলাকারীর 2-1 দিন আগে অপরিচিতাকে নিয়ে চলে যান, কিন্তু কোথায় গেছেন সেটা আমি জানি না স্যার। জীবনের জটিলতার পর জটিলতা দেখা যাচ্ছে। অপরিচিতাকে নিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নতুন আরও 5টা প্রশ্নের সৃষ্টি হয়। এখন প্রশ্নগুলো হলো, অপরিচিতার খোঁজে সেদিন কারা এসেছিল মাহফুজ আলীর দোকানে? হামলাকারী লোকগুলোই বা কারা ছিল? কেন তারা অপরিচিতার খোঁজ করছে? অপরিচিতাকেই কেন বা কেউ মারতে চেয়ে হামলা করবে? অপরিচিতার কথায় তো কখনো মারিদের মনে হয়নি অপরিচিতা বিশাল ব্যাকগ্রাউন্ডের কেউ, যার জন্য অপরিচিতার উপরে বারবার হামলা করবে। নাকি মারিদকে বুঝতে দেয়নি অপরিচিতা নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? কোনটা সত্য, অপরিচিতা নাকি মাহফুজ আলীর তথ্য? ভীষণ অস্থিরতা আর সংশয় কাজ করল মারিদের মনে। ভেতরকার তোলপাড় ছটফট করা কাউকে বুঝতে দিল না মারিদ। বরং মুখটা গম্ভীর রেখেই মারুফ সাহেবের খোঁজ করে মারিদ বেদ করল, আপনি আমাদের মারুফ সাহেবের অ্যাড্রেস দিতে পারবেন মাহফুজ সাহেব? আমার কাছে মারুফ সাহেবের কোনো খোঁজ নেই স্যার। ওনার বাড়ির অ্যাড্রেস কিভাবে দেব? সেই 1 বছর আগে মারুফ সাহেব নিজের বউ বাচ্চা নিয়ে কোন শহরে চলে গেছেন সেটা আমি জানি না। মারুফ সাহেবের নিকটতম কোনো আত্মীয়দের চেনেন আপনি, যার কাছে গেলে মারুফ সাহেবের খোঁজ পাবো? স্যার এই বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না, কারণ মারুফ সাহেবকে আমি কাস্টমার হিসেবে চিনতাম। ওনার পরিচিতি আত্মীয় করা সেটা আমি জানতাম না, কারণ আমি নিজেও অন্য জেলার মানুষ। কারণ এই শহরে দোকানদারি করে চলি। তবে আমি যতটুকু জানি মারুফ সাহেব চাকরির সুবিধার্থে বউ বাচ্চা নিয়ে এই এলাকায় ভাড়া থাকতেন। ওনার বড় মেয়ে তানিয়া এই এলাকার হাই স্কুলের 10-এ পড়তো। ছোটো ছেলেটা পড়তো হাই স্কুলের কিন্ডারগার্টেনে। মারুফ সাহেবের বউকে প্রায় দেখতাম ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে। তারপর আমি আর কিছু জানি না স্যার। আমি একজন ভাড়াটিয়া হয়ে আরেকজন ভাড়াটিয়ার নিকটতম আত্মীয়ের খবর কিভাবে রাখব? যেহেতু ফারুক সাহেব আমার ঘনিষ্ঠ কেউ ছিল না,
তাই আমি এই সম্পর্কে কিছু জানি না। তবে ফারুক সাহেবের বাড়ি ছাড়ার খবরটা আমি নিয়েছিলাম, কারণ ওনার বাড়ির আত্মীয়ের জন্য আমার উপরে হামলা হয়েছিল। সেই জন্য আমি খবর নিয়েছিলাম ওরা কেউ ভালো আছে কি না। কিন্তু পরে যখন জানলাম মারুক সাহেব শহর ছেড়ে দিয়েছেন, তখন আর খোঁজ করিনি। কিন্তু আজ আপনাদের আশাতে পুনরায় সেসব কথা বের হলো। মাহফুজ আলীর কথায় মারিতের কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটা। মারিত কপাল কুঁচকে কোনো কিছুর হিসেব মেলাতে লাগলো। এর মাঝে অফিসার তাজউদ্দিন সাহেব বলে উঠলেন, আচ্ছা, মারুফ সাহেব কোথায় চাকরি করতেন সেটা জানেন? না স্যার, মারুফ সাহেব কোথায় চাকরি করতেন সেটা জানি না, তবে শুনেছিলাম তিনি কোনো একটা ব্যাংকে চাকরি করেন। কোন কোন ব্যাংকে চাকরি করতেন, এবার কোন ব্যাংকে চাকরি করতেন তা সঠিক জানি না। মারুফ সাহেব কোন ব্যাংকে চাকরি করতেন সেই সূত্র ধরে যদি ওনারা মারুফ সাহেবের কর্মস্থলে গিয়ে খোঁজ করেন, তাহলে হয়তো মারুফ সাহেবের বাড়ির ঠিকানা পাওয়া যেত। যেহেতু চাকরি করতে সিভি জমা দিতে হয়, তাহলে অবশ্যই সিভিতে মারুফ সাহেবের বাড়ির নাম ঠিকানা উল্লেখ থাকবে। অফিসার তাজউদ্দিন সাহেব যখন আরও কিছু প্রশ্ন করবেন, তখনই মাঝে থেকে মারিত বিচক্ষণতার সঙ্গে প্রশ্ন করে বসল, মারুফ সাহেবের মেয়েটার নামটা কি বলেছিলেন আপনারা? জি স্যার, আয়রা। মেয়েটি কোন ক্লাসে পড়ে? স্যার, শুনেছিলাম 9 পাস করে 10-এ উঠবে। হিসাব মতো তো 2015-তে তানিয়া মেয়েটি 9 পাস করে 10-এ উঠে, তাহলে সে এই বছর এসএসসি পরীক্ষার্থী হবে। এবার কোনো স্কুলেই নিউ 10-এ পড়ুয়া মেয়েকে ট্রান্সফার করবে না, কারণ তার রেজিস্ট্রেশন অলরেডি 9-এ হয়ে গেছে। এই অবস্থায় উক্ত শিক্ষার্থী লেখাপড়া করতে চাইলে তাকে অবশ্যই সেই স্কুলের হয়ে পরীক্ষা দিতে হবে। আর হয়তো তানিয়াকে 1 বছর গ্যাপ দিতে হতে পারে। গ্যাপ দিয়ে পুনরায় 9-এ ভর্তি হতে হবে অন্য কোথাও। নতুনভাবে 9-এ ভর্তি হতে গেলে কাগজে জটিলতা দেখা দেবে আগের বার রেজিস্ট্রেশন হয়। এই ক্ষেত্রে একজন সচেতন মা বাবা কখনো মেয়ের 1 বছর গ্যাপ দিয়ে পুনরায় 9-এ ভর্তি করাবে না, বরং তানিয়ার পড়াশোনা চালিয়ে নিতে চাইবে অন্য জেলায় সেটেল হয়ে গেল। যেমন হতে পারে মেয়েকে বাড়িতে রেখে সারা বছর পড়াশোনা করলো, আর পরীক্ষার সময় স্কুলে নিয়ে আসলো পরীক্ষা দেওয়াতে। এখন আমার যদি খুব বেশি ভুল না হয়, তাহলে আজকে এসএসসি পরীক্ষার প্রথম দিন। তানিয়াকে পরীক্ষা দেওয়াতে নিশ্চয়ই ওর বাবা মা ভালো লাগে। তানিয়াকে পরীক্ষা দেওয়াতে নিশ্চয়ই ওর বাবা মায়ের মধ্যে কেউ একজন নিয়ে আসবে সেন্টারে। এখন আমরা যদি তানিয়ার পরিবারের সঙ্গে একবার কানেক্ট হতে পারি, তাহলে নিশ্চয়ই অপরিচিতার খোঁজ পাওয়া যাবে। রাইট মাহফুজ সাহেব? মারিদের চতুর্পক্ষে দেখে মাহফুজ আলীর সঙ্গে তাজউদ্দিন সাহেবও খানিকটা হতবাক হলেন। এমন চতুর আর বিচক্ষণ মানুষের দেখা তাজউদ্দিন সাহেব খুব কমই পেয়েছেন। সত্যি প্রশংসনীয়। মারিদ আবারও বিচক্ষণতার পরিচয় দিয়ে বলল, মেয়েটি কোনো ভুল করেনি। স্কুলে পড়তো সেটা বলতে পারবেন? কোন স্কুলে পড়তো? জি স্যার, আমাদের সামনের মোড়ে যে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টা আছে ওইটাতে পড়তো। মেয়ের বাবা মায়ের পুরো নাম বলতে পারবেন? তানিয়ার মায়ের নামটা জানা ছিল না, তার বাবার নাম ছিল তানিয়ার পুরো নামটা বলতেই পারবো। সমস্যা নেই, আপনি যতটুকু জানেন ততটুকুতেই চলবে। আপাতত তথ্যগুলো দিয়ে যান, পরে আপনার প্রয়োজন হলে ডাকবো। হাসিব, হাসিব! হাঁক ছেড়ে ডাকলো গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা হাসিবকে। গাড়ির কাজ নামানো থাকায় হাসিব তৎক্ষণাৎ কোমর ঝুঁকিয়ে গাড়ির ভেতরে উকি ঝুঁকি মারিত আদেশ করে বলল, মাহফুজ সাহেব থেকে প্রয়োজনীয় তথ্যগুলো কাগজে তুলে নে। হাতে সময় কম, দ্রুত করো, যা। হাসিব মারিতকে সম্মতি জানিয়ে ডাকলো মাহফুজ আলীকে। আপনি তো আমার সঙ্গে আসুন,
মাহফুজ সাহেব। মাহফুজ আলীর মারিদকে সালাম দিয়ে হাসিবের পেছন পেছন গেল। এর মাঝে মারিদ বারবার ঘড়িতে সময় দেখছেন অস্থিরতায়। এখন সময় 11:15। তার মানে এখন হলে পরীক্ষা রানিং চলছে। এখন হলে দুপুর 1টায় পরীক্ষা শেষ হওয়ার আগে স্কুল থেকে তানিয়া নামের সকল তথ্য বের করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে তাদের। হাতে সময় 2 ঘন্টার চেয়েও কম আছে। দ্রুত না করলে এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে মারিদের। মারিদ চায় না অপরিচিতাকে খোঁজ পাওয়ার কোনো সুযোগ তার হাতছাড়া হোক। মারিদের অপেক্ষার মাঝেই মিনিট কয়েক পর হাসিব হাতে এক টুকরো সাদা কাগজের মাহফুজ আলীর দেওয়া তথ্যগুলো ফিকে হতেই মারিদ সেই কাগজে হাত তুলাতে থাকে। হাসিব, গাড়ি ঘোড়া, হাই স্কুলে দ্রুত চল। জি স্যার। হাসিব ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে টান দিতেই মারিদের গাড়ির পেছন পেছন পুলিশের জিপগুলো মারিদের বডিগার্ডের গাড়িটিকেও চলতে দেখা গেল। মারিদ চলন্ত গাড়িতে বসে আবারও হাসিবের উদ্দেশ্যে আদেশ করে বলল, হাসিব, তোর সঙ্গে তাজউদ্দিন সাহেবকেও নিয়ে যাবি স্কুলে। যেহেতু আজ এসএসসি পরীক্ষা, তাই স্কুলের প্রিন্সিপালকে পাওয়ার সম্ভাবনা কম। তবে প্রিন্সিপালের পরিবর্তে সহকারী শিক্ষককে অবশ্যই স্কুলে পাবি তোরা। সহকারী শিক্ষককে বলবি আজকের পরীক্ষার্থীদের লিস্ট দিতে তাদের। তোরা সে লিস্ট ঘেটে যেখানে তানিয়া নামের যতগুলো মেয়ে আছে সবার আলাদা আলাদা লিস্ট করবি। তারপরে সেই লিস্টে দেখবি কোন তানিয়ার বাবার নাম হাসানুজ্জামান ফারুক লেখা আছে। যদি একাধিক তানিয়ার বাবার নামও মিলে যায় তাতেও সমস্যা নেই, তুই শুধু লিস্টে রেখে দিবি, তাহলেই হবে। বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, তোর আর তাজউদ্দিন সাহেবের সঙ্গে অবশ্যই পুলিশদের নিয়ে যাবি। এই এলাকায় পুলিশ দেখলে নিশ্চয়ই শিক্ষকেরা তোদের তথ্য দিতে অস্বীকার করবে না, বরং তাদের ভয় পাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবি, বুঝেছিস? জি স্যার। মারিদের বুদ্ধিমত্তার পরিচয়ে হাসিব তখন থেকে মারিদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে যোগ দিয়েছে। তখন থেকেই মারিদ একজন চতুর আর বিচক্ষণ মানুষ বলেই সে আজ ব্যবসায়িক কাজে এত সফলতা অর্জন করেছে যে দেশ থেকে বিদেশের মাটিতেও তার ব্যবসায়িক প্রবণতা আছে। বেশ। পাশে বসা তাজউদ্দিন সাহেব সকাল থেকেই মারিদের বিচক্ষণতার প্রমাণ পাচ্ছেন। এবার তিনি সরাসরি মারিদের বুদ্ধিমত্তার প্রশংসা করে বললেন, আনডাউটলি ইউ আর এ ওয়াইজ ম্যান। নিজের প্রশংসা শুনেও মারিদ উত্তর করল না, আর কিছু বলল সাহেবকে। মারিদ শুধু উপরে অপরিচিতার খোঁজে দিশেহারা। কিছু বলল না তাজউদ্দিন সাহেবকে। মারিদ শুধু তার অপরিচিতার খোঁজে দিশেহারা। স্যার, তানিয়া নামে 2 জন মেয়ের তথ্য পাওয়া গেছে এসএসসি পরীক্ষার্থী হিসাবে। একজন তানিয়ার বাবার নাম মানিক মিয়া, অন্যজন তানিয়ার বাবার নাম হাসানুজ্জামান মারুফ, মা ফতেমা বেগম। খুব সম্ভবত আমরা যে তানিয়ার পরিবারকে খুঁজছি সেই তানিয়ার টিচার। ফোনের ওপাশ থেকে তানিয়ার সন্ধান পেতে মারিদের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল চিনচিনে ব্যথায়। মারিদের মনে কোথাও আশার আলো জেগে উঠলেও হয়তো এবার অপরিচিতার খোঁজ পেল বলে মারিদ স্কুল গেটের সম্মুখে পার্কিং করা গাড়িতে বসে গাড়ির জানালা দিয়ে স্কুলের গেটের দিকে তাকিয়ে মারিদ বলল, পারফেক্ট। এবারে তথ্য নিয়ে দ্রুত বেরিয়ে আয় হাসিব। আসার সময় স্কুলের প্রিন্সিপালের নাম্বারটাও নিয়ে আসবি। কোন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেটাও জেনে আসবি, বুঝেছিস? জি স্যার। অল্প কিছু সময়ের মধ্যে হাসিব প্রয়োজনীয় তথ্য নিয়ে বেরিয়ে আসতে মারিদ ঘড়ির দিকে তাকালো। 12:25। 1 ঘন্টার ভিতর পরীক্ষার কেন্দ্রে পৌঁছে তানিয়া ওর অভিভাবককে খুঁজে বের করতে না পারলে মারিদ অপরিচিতার সন্ধান পাবে না।